ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সার্বান্স-অক্সলে অ্যাক্ট, যেটা 2002 সালে এটাকে কার্যকর করা হয়। সো আমরা আহ, দেরি না করে মূল আলোচনায় চলে যাচ্ছি, এবং আলোচনায় যাওয়ার আগে আমি আমার একটু পরিচয়টা আবার দিয়ে নিই। আমি মোহাম্মদ মেহেদী হাসান, সহকারী অধ্যাপক, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তো সরাসরি আমরা আলোচনায় চলে যাচ্ছি। আমাদের আজকের যে মূল আলোচনা বা যে কন্টেন্টগুলো আমরা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ব্রিফ হিস্টোরি অফ সার্বান্স-অক্সলে অ্যাক্ট। এই সারবান অক্সলে অ্যাক্ট বা সক্স অ্যাক্ট, এটার একটা আমরা একটু স্টোরিটা দেখব সংক্ষেপে, এবং এই সারবান অক্সলে অ্যাক্টের অবজেক্টিভটা কি সেটা আমরা দেখার চেষ্টা করব। এরপরে সারবান অক্সলে অ্যাক্টের বিভিন্ন যে পার্ট গুলো ছিল সেই পার্ট গুলো আমরা একটার পর একটা একটু সংক্ষেপে দেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে হিস্টোরি অফ সারবান অক্সলে অ্যাক্ট, যেটাকে আমরা সংক্ষেপে সক্স অ্যাক্ট বলে থাকি। তো মূলত 2000 সালের দিকে আমরা দেখে আসছি, এটা হলো যে আহ, এই সময়টাতে কিছু বড় বড় বিগ কোম্পানি, যেটার কোম্পানিগুলোকে আমরা জায়ান্ট কোম্পানি বলে থাকি, যে কোম্পানিগুলোর শেয়ারগুলো আসলে বলা হয়ে থাকে যে ব্লু চিপ, যে কোম্পানিগুলোকে বলা হয়ে থাকে ব্লু চিপ কোম্পানি, অর্থাৎ ভেরি ভেরি লার্জ অ্যান্ড কি বলবো ওয়েল রিকগনাইজড কোম্পানি, এইরকম কোম্পানিগুলো যখন বিশেষ করে এনরন এবং ওয়ার্ল্ডকম, এই এই কোম্পানিগুলো যখন দেখা যাচ্ছে যে কর্পোরেট স্ক্যান্ডাল বা ফাইন্যান্সিয়াল স্ক্যান্ডালে জড়িত হয়ে যায়, ঠিক সেই সময়টাতে মানুষের পাবলিক লিমিটেড কোম্পানির প্রতি যে ইন্টারেস্টটা বা শেয়ার মার্কেটে আসার যে ইন্টারেস্টটা, পাবলিক কনফিডেন্টটা অনেক ফল করে। তো এই সময়টাতেই মূলত ইউএস এর সিনেটর পল সার্ভান্স এবং কংগ্রেসম্যান মাইকেল অক্সলে দুইজনেই এই একটা আইন আনার জন্য একটা প্রস্তাবনা নিয়ে আসেন, এবং দুইজনের আইনটাকেই একসঙ্গে করে আজ এই আইনটাকে একসঙ্গে করে একটা কম্বাইন একটা আইন তৈরি করা হয়। সো এটাকে আমরা বলছি সারবান অক্সলে অ্যাক্ট, অর্থাৎ পল সার্ভান্স এবং মাইকেল অক্সলে, এই দুইজনের নামটাকে এখানে অ্যাড করে আমরা বলছি যে সারবান অক্সলে অ্যাক্ট, যেটাকে আমরা বলছি সক্স অ্যাক্ট সংক্ষেপে। এটা আনা হয় এবং এটা আইন হিসাবে সাইন করা হয় জুলাইয়ের 30 তারিখ 2002 সালে। আমরা যদি একটু দেখি যে পল সার্ভান্স এবং মাইকেল অক্সলেকে আমরা দেখতে পাচ্ছি, এবং এই যে আইনটা মূলত সাইন করেন মিস্টার জর্জ ডব্লিউ বুশ, এবং সেটার সাইনিং সেরেমনিটাও আমরা দেখতে পাচ্ছি। তো আমরা একটু সংক্ষেপে যে হিস্টোরিটা সেটা আমরা দেখলাম। মূলত যেটা এখান থেকে আমরা বুঝতে পারলাম যে পাবলিক লিমিটেড কোম্পানি বা বিভিন্ন বিগ কোম্পানি, যেটা আমরা যেটা অ্যাট্রাকটিভ কোম্পানি বা যেটা ওয়েল রিকগনাইজড কোম্পানি, সেই কোম্পানিগুলো যখন একটা কর্পোরেট স্ক্যান্ডালের মধ্যে চলে আসলো, ঠিক সেই সময়টাতে, এবং পাবলিক অ্যাকাউন্টিং ফার্ম বা অডিট ফার্মের উপর মানুষের বিশ্বাস ও আস্থা হারাই গেল, বড় একটা অডিট ফার্ম ফ্রড করে ফেললো বা মিস ইনফরমেশন দিল বা সঠিক ইনফরমেশন দিতে পারলো না, সেই জায়গায় একটা কনফিডেন্টের ল্যাকিং হয়, এবং ইথিক্যাল বিজনেস প্র্যাকটিসটাকে আনার জন্যই মূলত এই সার্বান অক্সলে অ্যাক্ট আনা হয়, এবং সেখানে কিছু ইথিক্যাল গাইডলাইন দেওয়া হয় যে এইসব গাইডলাইন ফলো করলে কর্পোরেট গভর্নেন্সের ক্ষেত্রে একটা ভালো বা পজিটিভ দিক চলে আসবে। তো আমরা যদি একটু দেখি যে অবজেক্টিভ অফ সার্বান অক্সলে অ্যাক্ট বা সক্স অ্যাক্ট, এটা যদি আমরা দেখি যে এই যে ইন রেসপন্স টু আর্থার অ্যান্ডারসন এন্ড এনরন ওয়ার্ল্ডকম, এই যে বড় এক ধরনের একটা বিশেষ মানে বড় ধরনের একটা কি বলবো এটাকে, একটা ধাক্কা আসলো এই বিভিন্ন বড় কোম্পানিগুলো ফল করার কারণে, সেই সময়টা থেকে এটা এই ধাক্কাটাকে কাটিয়ে ওঠার জন্য মূলত যে রিস্টোর দ্য পাবলিক কনফিডেন্টকে বাড়ানোর জন্য অ্যাকাউন্টিং ফার্ম এবং শেয়ার মার্কেটে মানুষজনের যে কনফিডেন্টটা লুজ হয়ে গেল, সেই কনফিডেন্টটা ফিরিয়ে আনার জন্যই মূলত সার্বান অক্সলে একটাকে ইন্ট্রোডিউস করা হয়। এবং ইথিক্যাল বিজনেস প্র্যাকটিস, যেটা আমরা বললাম যে আনইথিক্যাল বিজনেস প্র্যাকটিসটাকে এটাকে রিডিউস করার জন্য এবং ইথিক্যাল বিজনেসটাকে এনহান্স করার জন্য, এবং এক্সিকিউটিভ যারা তারা যেন মোর অ্যাওয়ার হয় এবং অ্যাকাউন্টেবল হয়, এটা এনশিওর করার জন্য সার্বান অক্সলে একটা আনা হয়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্টিং ওভারসাইট বোর্ড বা পিসিএওবি আমরা সংক্ষেপে যেটা বলছি, যে অ্যাকাউন্টিং ফার্ম যেটা বা সিএ ফার্ম যেটা আছে তাদেরকে ওভারসাইট করার জন্য একটা বোর্ড তৈরি করা হয়, যাতে তাদেরকে একটু তদারকি করা যায়। এরপরে যেটা অবজেক্টিভ সেটা হচ্ছে কর্পোরেট ইন্টারনাল অডিটিং এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, এটাকে এনহ্যান্স করা, মূলত ইন্টারনাল অডিটিং এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিংটাকে এনহ্যান্স করা। এবং এই ইন্টারনাল অডিটিং যদি ঠিক স্ট্রং হয়, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কন্ট্রোলটা যদি ঠিক হয়, তাহলে ইজিলি ফ্রডটাকে ডিটেক্ট করা যাবে। এবং আরেকটা অবজেক্টিভ হচ্ছে যে এই যে অ্যাকাউন্টিং যে অ্যাকাউন্টিং এবং ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম, অডিটিং স্ট্যান্ডার্ড, পাবলিক কোম্পানি যারা আছে তাদের অডিটিং স্ট্যান্ডার্ডটাকে এনহ্যান্স করা, অ্যাকাউন্টিং সিস্টেমটাকে এনহ্যান্স করা, ইন্টারনাল কন্ট্রোলটাকে এনহ্যান্স করা, যেটা আমরা দেখলাম একটু আগে, যার মাধ্যমে ইনভেস্টর যারা তাদের যে ইন্টারেস্টটা সেটাকে আমরা সেটাকে যেন রক্ষা করতে পারি। সো এটার একটা ছিল অবজেক্টিভ অফ সার্বান অক্সলা অ্যাক্ট।
তো এর পরে যে বিষয়টা আমরা যদি এলিমেন্টস গুলো দেখি যে সার্বান অক্সলে অ্যাক্ট এর মধ্যে 11টা পার্ট ছিল মেইনলি। সেখানে যদি আমরা দেখি যে এক নাম্বার যেটা ছিল যে পাবলিক কোম্পানি অ্যাকাউন্টিং ওভারসাইট বোর্ড, সার্বান অক্সলে অ্যাক্টের কিছু রেকমেন্ডেশন মানে অ্যাক্টের হলো যে কিছু ইয়ে ছিল, ধারা ছিল, সেখানে বলা আছে যে পাবলিক কোম্পানি অ্যাকাউন্টিং ওভারসাইট বোর্ড, সেটা একটা হলো যে বোর্ড থাকতে হবে। অডিটর ইন্ডিপেন্ডেন্স নিয়ে কিছু কথা বলা আছে, কর্পোরেট রেসপন্সিবিলিটি কেমন হবে সেটা নিয়ে কথা বলা আছে, ফাইন্যান্সিয়াল ডিসক্লোজারকে এনহ্যান্স করার কথা বলা আছে, অ্যানালিস্ট কনফ্লিক্ট যদি অ্যারাইজ করে অ্যানালিস্ট হিসেবে সেটা কিভাবে আমরা ডিল করব, কমিশন অর্থাৎ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের রিসোর্স এবং অথরিটি কিরকম হবে সেটা নিয়ে একটু কথাবার্তা বলা আছে, কিছু স্টাডি এবং রিপোর্টের কথা বলা আছে, কিছু স্টাডি করা উচিত এবং কিছু রিপোর্ট জেনারেট করতে হবে সেটা বলা আছে। এরপরে কর্পোরেট ক্রিমিনাল ফ্রড অ্যাকাউন্টেবিলিটি, ক্রিমিনাল অ্যাক্টিভিটির ক্ষেত্রে কিভাবে আমরা এটাকে আমরা আসলে ফ্রড অ্যাক্টিভিটি কিভাবে আমরা করব, ডিল করব, হোয়াইট কলার ক্রাইম আমরা কিভাবে পেনাল্টি বা কতটুকু কি হবে, কিভাবে এটাকে আমরা কতটুকু সাজা থাকতে পারে, কর্পোরেট ট্যাক্স রিটার্ন কিভাবে দিতে হবে, কর্পোরেট ফ্রড অ্যাকাউন্টেবিলিটি কেমন হবে, এই মূলত এই বিষয় নিয়ে মূলত সার্বান অক্সলে অ্যাক্টের মূল আলোচনায় আসে। এখন আমরা প্রথম যে আমরা সার্বান অক্সলে অ্যাক্টের যে প্রথম যে আলোচনা, প্রথম যে পার্টটা ছিল যে পাবলিক কোম্পানি অ্যাকাউন্টিং ওভারসাইট বোর্ড, একটা বোর্ড তৈরি করতে বলছে সার্বান অক্সলে অ্যাক্ট। তো এই বোর্ডটা কেমন হবে, এই বোর্ডটা হবে একটা নট ফর প্রফিট অর্গানাইজেশন বা নন প্রফিট অর্গানাইজেশন, এটার অবজেক্টিভ প্রফিট মেকিং না, যে বোর্ডের কথা বলা হচ্ছে। এবং এই বোর্ডটা ওভারসি দ্য অডিট অফ পাবলিক কোম্পানিজ, পাবলিক লিমিটেড কোম্পানি যে অডিট হয় সেটাকে তারা এটা তদারকি করবে। এবং এই বোর্ডটা হচ্ছে যে আন্ডার অথরিটি অফ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এটা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অথরিটিতে থাকবে, অর্থাৎ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে আন্ডারে থাকবে। এবং এবং অ্যাবভ দ্য প্রফেশনাল অ্যাকাউন্টিং অর্গানাইজেশন লাইক AICPA। এবং এই যে আমেরিকান যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যেটা বলছি বা সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট, এদের যে ইনস্টিটিউট এইটার উপরে থাকবে। কারণ আমরা যদি অডিট ফার্মকে ওভারসাইট করতে যাই তাহলে অডিট ফার্মের নিচে থেকে কাজ করে আসলে এটা করা সম্ভব না। অ্যাবভ এই অডিট ফার্মের যে কন্ট্রোলিং অথরিটি বা AICPA যেটা বলছি আমরা, এদের উপরে থাকবে এবং সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নিচে থাকবে। এই জায়গায় মূলত এই বোর্ডটার দায়িত্ব বা বোর্ডের কাজটা থাকবে। তারা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে জানাবে বা ইনফরমেশন দিবে বা বিভিন্নভাবে হেল্প করবে তাদেরকে। এবং AICPA এর অ্যাবভ থাকবে আমেরিকার ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট যেটাকে আমরা বলছি। সো এই বোর্ড ইজ কম্প্রাইজ অফ, এই যে বোর্ডের কথা আমরা বললাম যে পাবলিক কোম্পানি অ্যাকাউন্টিং ওভারসাইট বোর্ড তৈরি করতে হবে, সো এখানে কতজন মেম্বার থাকবে, এখানে এটাও ক্লিয়ার বলে দেওয়া আছে যে 5 জন মেম্বার থাকতে হবে এবং উইথ ম্যাক্সিমাম অফ 2 CPA। এবং সেখানে সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যেটা আমরা বুঝি, সেখানে ম্যাক্সিমাম 2 জন চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে রাখতে হবে ম্যাক্সিমাম। এবং অল অ্যাকাউন্টিং ফার্ম নিড টু বি রেজিস্টার্ড দেমসেলফ উইথ দিস বোর্ড, যার অ্যাকাউন্টিং ফার্ম যেটাকে আমরা বলছি বা CA ফার্ম, অবশ্যই এই যে পাবলিক কি বলবো আমরা পাবলিক কোম্পানি অ্যাকাউন্টিং ওভারসাইট বোর্ড, এই বোর্ডে রেজিস্টার্ড হইতে হবে। এবং এই অ্যাকাউন্টিং ফার্ম বা CA ফার্ম এই বোর্ডের কাছে কিছু ইনফরমেশন দিতে হবে নিয়মিত। সেটা হচ্ছে যে ওই CA ফার্মটা বা পাবলিক অ্যাকাউন্টিং ফার্ম যেটাকে আমরা বলছি, সে কতটুকু ফি রিসিভ করলো ফ্রম অডিট এবং নন অডিট সার্ভিস। আমরা জানি যে CA ফার্মের মূলত রেভিনিউ দুইটা সোর্স থেকে আসে, একটা হলো অডিট সার্ভিস আর আরেকটা হচ্ছে নন অডিট সার্ভিস। সো অডিট সার্ভিস থেকে কতটুকু তারা রেভিনিউ জেনারেট করতে পারলো এবং নন অডিট সার্ভিস থেকে কতটুকু রেভিনিউ জেনারেট করতে পারলো বা ফি পাইলো, সেইটা ইনফরমেশনটা বোর্ডকে জানাইতে হবে। এবং এরপরে যেটা আমরা বলছি যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন অন সিভিল অন ক্রিমিনাল ডিসিপ্লিনারি প্রসিডিং এগেইনস্ট দ্য ফার্ম অর স্টাফ, যদি কোনো CA ফার্মের এগেইনস্টে কোনো সিভিল বা কোনো ক্রিমিনাল বা কোনো ডিসিপ্লিনারি কোনো প্রসিডিং বা কোনো অ্যাকশন নেওয়া হয়, সেটাও সেই বোর্ডকে জানাইতে হবে যে আমরা একটা CA ফার্ম, আমাদের এই ক্রিমিনাল অ্যাক্টিভিটি আমরা করেছিলাম, এর জন্য এই অ্যাকশন নেওয়া হয়েছে। এবং এবং দ্য বোর্ড উইল কন্ডাক্ট অ্যানুয়াল ইন্সপেকশন অফ দ্য ফার্ম, এই যে CA ফার্ম গুলো আছে এটার ইন্সপেকশন করবে ইন এভরি 3 ইয়ার্স, 3 বছর পর পর অন্তত একবার হলেও একটা CA ফার্মকে এই বোর্ড ইন্সপেকশন করবে, এই ওভারসাইট করবে। সো এটাই ছিল মূলত 1 নাম্বার যে কর্পোরেট সার্ভান অক্সলে অ্যাক্টের যে 1 নাম্বার যে বিষয়টা পয়েন্টটা, সেটার মূল সামারি। এরপরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে অডিটর ইন্ডিপেন্ডেন্স। সো অডিটর ইন্ডিপেন্ডেন্স নিয়ে সার্ভান অক্সলে অ্যাক্টে কি বলা আছে আমরা একটু যদি দেখি, যে এখানে বলা আছে যে একটা অডিট ফার্ম একটা কোম্পানিকে অডিট করবে এবং নন অডিট সার্ভিস দিবে, এটা হইতে পারে না। এখানে যেমন আমি বুক কিপিং করে দিলাম বা আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে দিলাম, আবার আমি সেটা অডিট করতে যাব আমার তৈরি করা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সো আবার ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ডিজাইন করে দিলাম বা অ্যাপ্রাইজাল সার্ভিস করে দিলাম বা অ্যাকচুয়ারি যেটা আমরা বলি অ্যাকচুয়ারিয়াল সার্ভিস, ইন্টারনাল অডিট বা আউটসোর্সিং সার্ভিস, যে কোনো ধরনের সার্ভিস
ব্রোকার, ডিলার, লিগ্যাল এক্সপার্ট ইত্যাদি ইত্যাদি যে কোনো সার্ভিস দিলে আমরা দিতে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু সেখানে আমরা তার অডিটর হইতে পারবো না। অর্থাৎ অডিটর হইতে গেলে আমরা নন অডিট সার্ভিস সেই কোম্পানিকে আমরা দিতে পারবো না। এটা একটা পয়েন্ট সেখানে ইন্ট্রোডিউস করা হয়। এবং এই পয়েন্টটা আসলে অনেক গুরুত্বপূর্ণ ইন দ্যাট সেন্স যে এখানে কিছু থ্রেড থাকে অডিট করতে গেলে। আমরা জানি যে এটা হলো যে কি বলবো এটাকে, নিজের কাজকে নিজে সেলফ রিভিউ থ্রেড যেটাকে আমরা বলছি, সেই থ্রেডটা এখানে চলে আসে। সেই থ্রেডটা থেকে দূরে এই থ্রেডটা মানে কমানোর জন্য এই 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 পয়েন্টটা ইন্ট্রোডিউস করা হয় যে একটা সিএ ফার্ম অডিট করতে পারবে একটা কোম্পানিকে, বাট সেই কোম্পানির নন অডিট সার্ভিস তারা দিতে পারবে না। এবং এখানে হলো যে অডিট পার্টনার যারা আছে, যদি একটা অডিট পার্টনারকে রোটেশন করতে বলছে এখানে, যে একটা পার্টনার বা অডিট ফার্ম যদি বারবার একটা কোম্পানিকে অডিট করে, তাহলে সেক্ষেত্রে একটা থ্রেট চলে আসে যে আমি একটা ফ্যামিলিয়ারিটি থ্রেট যাকে আমরা বলছি, যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় ক্লায়েন্টের সঙ্গে, এবং সেই সময় ক্লায়েন্টের যদি ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ক্লায়েন্টের কোনো খারাপ ইনফরমেশন তারা গোপন করতে চেষ্টা করবে, বা হয়তো সেভাবে সঠিক ইনফরমেশন দিতে চাইবে না। তো এই জন্য এই সার্ভান-অক্সলে একটাই বলা হচ্ছে যে অডিট পার্টনার এখানে অন্তত লিড পার্টনার তাকে অন্তত 5 বছরে একবার রোটেশন করাইতে হবে, এবং আদার পার্টনার অবশ্যই 7 বছরে একবার রোটেশন করাইতে হবে। এবং পাবলিক অ্যাকাউন্টিং ফার্ম যেটা আমরা বলছি, এখানে বলছে যে অবশ্যই একটা রিপোর্ট ইস্যু করতে হবে অডিট কমিটির কাছে। যদি যখন একটা কোম্পানি সিএ ফার্ম অডিট করতে যাবে, সেই অডিট করার সময় যে সিএ ফার্ম যারা তারা ওই কোম্পানির যে অডিট কমিটি, সেখানে কিছু ইনফরমেশন দিতে হবে। ক্রিটিক্যাল অ্যাকাউন্টিং পলিসি ইউজড ইন দ্য অডিটে কি কি অ্যাকাউন্টিং পলিসি নিয়েছে, রিটেন কমিউনিকেশন উইথ দ্য ম্যানেজমেন্টের সঙ্গে কোনো কমিউনিকেশন হয়েছে নাকি লিখিত, এবং গ্যাপ বা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং থেকে কোনো ডেভিয়েশনে চলে আসতে হচ্ছে নাকি, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং যে স্ট্যান্ডার্ড ছিল সেখান থেকে ডেভিয়েশন হচ্ছে নাকি, এই বিষয়গুলো অডিট ফার্ম বা সিএ ফার্ম ওই অডিট কমিটি ওই কোম্পানিকে যে কোম্পানিকে অডিট করতে যাচ্ছে সেই অডিট কমিটিকে ইনফরমেশনটা দিতে হবে। সেই ইনফরমেশন হচ্ছে এই 3টা পয়েন্ট যেটা আমরা দেখলাম। এবং এবং অডিট ফার্ম এখানে বলছে যে অডিট সার্ভিস করতে পারবে না ইস্যুইং এমপ্লয়িং ইন দ্য ক্যাপাসিটি অফ সিইও। অডিট ফার্মের কোনো যদি কেউ কোম্পানির সিইও বা কন্ট্রোলার বা সিএফও বা এনি আদার ইকুইভ্যালেন্ট টাইটেল এই জায়গায় যদি ফর্মার অডিট এঙ্গেজমেন্ট টিম মেম্বার, অর্থাৎ অডিট এঙ্গেজমেন্ট টিম মেম্বার হিসেবে সে অডিট করেছে সেই কোম্পানিকে, এবং এর পরবর্তীতে সে যদি আবার কোম্পানির সিইও বা কন্ট্রোলার অর সিএফও এই কোনো এই সব পজিশনে সে যদি জব করে থাকে, তাহলে সেক্ষেত্রে সে ওই অডিট সার্ভিস ওই ফার্মটা দিতে পারবে না। অর্থাৎ আমি একটা অডিট ফার্মের পার্টনার, আমি একটা কোম্পানিকে অডিটও করে আসছি 1 বছর আগে, আবার হলো যে সেই কোম্পানিতে আমি এখন এর পরবর্তীতে যে সিইও বা কন্ট্রোলার বা সিওপি বা এই ধরনের পজিশনে যদি আমি জব করে থাকি, তাহলে ওই ফার্মটা ওই কোম্পানির অডিটর হইতে পারবে না। এবং এখানে একটা কুলিং অফ পিরিয়ডের কথা বলছে যে 1 ইয়ার, অন্তত 1 বছর পার হইতে হবে, যে ওই কোম্পানিকে আমি অডিট করলাম, তার ঠিক 1 বছর পরে ওই কোম্পানির সিইও বা কন্ট্রোলার বা সিএফও যদি হই, এবং আমার যে ফার্ম ওই কোম্পানিকে যদি অডিট করতে যায়, তাহলে কোনো প্রবলেম নেই। তাহলে এটা কুলিং অফ পিরিয়ড যেটা বলছে সেটা হচ্ছে 1 বছর। সেই 1 বছর এই সময়টা তাকে মেইনটেইন করতে হবে।